ইতিহাস কাঁপানো এক অভূতপূর্ব জনসমুদ্র, প্রায় 2 কোটিরও বেশি মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছে তেহরান থেকে শুরু করে কোম আর মাশহাদের আকাশ বাতাস। পুরো ইরান যেন এক গভীর শোকে থমকে দাঁড়িয়েছে। কিন্তু এই বিশাল জনসমুদ্রের বিষাদের মাঝেও পুরো বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা হন্যে হয়ে খুঁজছেন কেবল একজন মানুষকে। তিনি আর কেউ নন, ইরানের সদ্য ঘোষিত নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। তিনি কি আছেন এই বিশাল ভিড়ের মাঝে, নাকি তিনি নেই? যদি থাকেন তবে কোথায় লুকিয়ে আছেন, আর যদি না থাকেন তবে একজন সন্তান হিসেবে নিজের বাবার শেষ যাত্রায় কি সত্যিই তিনি অনুপস্থিত থাকতে পারেন? এই একটি রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজ আমাদের সামনে এমন কিছু ভূরাজনৈতিক সমীকরণ উঠে আসছে যা পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে একদম এক নতুন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। আজকের ভিডিওতে আমরা এই বিশাল রহস্যের আড়ালে থাকা সামরিক এবং কৌশলগত চালগুলো বিশদভাবে বোঝার চেষ্টা করব। এই রহস্যের গোড়াপত্তন বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে বিগত 28শে ফেব্রুয়ারিতে। 2026 সালের সেই রাতটি ছিল ইরানের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী এবং ভয়াবহ রাতগুলোর একটি। সেদিন আমেরিকা ও ইসরায়েলের একটি অত্যন্ত নিখুঁত ও যৌথ সামরিক অভিযানে প্রায় 30টি দূরপাল্লার বোমা সরাসরি আঘাত হানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন এবং কার্যালয়ে। এই হামলাটি ছিল একটি সুপরিকল্পিত ডেকাপিটেড বা নেতৃত্ব বিনাশী হামলা। সেদিনের সেই প্রলয়ঙ্কারী হামলায় শুধু যে ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতায় নিহত হয়েছিলেন তা নয়, তার সাথে প্রাণ হারিয়েছিলেন তার স্ত্রী, একজন কন্যা, একজন জামাতা এবং একজন পুত্রবধূ এবং মাত্র 14 মাস বয়সে এক নাতনি। এক রাতের ব্যবধানে একটি ক্ষমতাধর পরিবারের প্রায় অর্ধেক সদস্য চিরতরে মুছে যায়। কিন্তু সেই ধ্বংসস্তূপের মধ্য থেকেও অলৌকিকভাবে বেঁচে যান 4 জন ব্যক্তি। তারা হলেন আলী খামেনির 4 পুত্র মুস্তফা, মুজতবা, মাসুদ এবং মাইসাম খামেনি। তবে একটি গোপন গোয়েন্দা তথ্য মতে সেদিনের সে ভয়াবহ হামলায় মুজতবা খামেনি নিজেও গুরুতর আহত হয়েছিলেন, যার ফলে দীর্ঘদিন তাকে নিবিড় চিকিৎসাধীন থাকতে হয়েছিল। সেই ভয়াবহ রাতের পর পেরিয়ে গেছে দীর্ঘ 4 মাস। এই 4 মাসে দৃশ্যত যুদ্ধ বন্ধ থাকলেও ইরান পার করেছে এক অদৃশ্য স্নায়ুযুদ্ধ। দেশটির ভেতরে পুরো গোয়েন্দা সংস্থাকে নতুন করে পুনর্গঠিত করা হয়েছে, সামরিক কমান্ড কাঠামোতে আনা হয়েছে আমূল পরিবর্তন। তবে সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটেছে তা হলো ক্ষমতার হস্তান্তর। আলী খামেনির মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে তার দ্বিতীয় পুত্র মুজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা বা সর্বোচ্চ রাহবার হিসেবে দায়িত্ব নিয়েছেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো গত 4 মাসে মুজতবা খামেনিকে জনসম্মুখে বা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে একবারের জন্য দেখা যায়নি। তিনি কোথা থেকে রাষ্ট্র পরিচালনা করছেন, তার বাসভবনে ধ্বংস হয়ে যাওয়ার পর তিনি কোথায় অবস্থান করছেন, তার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হচ্ছে, এই সমস্ত বিষয়কে রাখা হয়েছে চরম গোপনীয়তায়। ইরান তাদের নতুন নেতার জীবন সুরক্ষিত রাখতে এমন এক দুর্ভেদ্য নিরাপত্তা দেয়াল তৈরি করেছে যা ভেদ করা কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার পক্ষেই সহজ নয়। আর এখন আসা যাক বর্তমান সময়ের সবচেয়ে বড় ঘটনায়, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠান। এটি কোনো সাধারণ অন্ত্যেষ্টিক্রিয়া নয়। তেহরান থেকে শুরু করে কোম, তারপর ইরাকের শিয়া পবিত্র নগরী নাজাফ ও কারবালা হয়ে শেষ পর্যন্ত এই মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে মাশহাদে। বিভিন্ন শহরের এই শোক যাত্রায় সব মিলিয়ে প্রায় 2 কোটিরও বেশি মানুষ এবং সমর্থক অংশ নিয়েছেন। এই বিশাল এবং ঐতিহাসিক জনস্রোতের মাঝে উপস্থিত হয়েছেন ইরানের সমস্ত ক্ষমতাধর ব্যক্তিরা। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি সবাই কফিনের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু সেখানেও মুজতবা খামেনির কোনো হদিস নেই। তেহরানে যখন আলী খামেনির কফিন বের করা হলো তখন প্রথমবারের মতো 3 ভাইকে একসাথে ক্যামেরার সামনে দেখা গেল। মুস্তফা, মাসুদ এবং মাইসাম খামেনি 3 জনেই তাদের পিতার কফিনের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন, মোনাজাত করছিলেন। ইরানের সরকারি টেলিভিশনে বারবার তাদের কান্নাভেজা মুখ সম্প্রচারিত হচ্ছিল। কিন্তু চতুর্থ ভাই, যিনি এখন এই দেশের সবচেয়ে ক্ষমতাধর এবং মূল সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি, তার কোনো ছবি বা ফুটেজ কোথাও নেই। কোনো সরকারি মুখপাত্র তার অবস্থান নিয়ে নিশ্চিত কোনো মন্তব্য করেনি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে শুরু থেকে এটি অত্যন্ত সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল যে মুজতবা খামেনি এই জানাজায় সরাসরি অংশ নেবেন না। খোদ ইসলামিক রেভলিউশনারি গার্ড বা IRGC এর শীর্ষ কর্মকর্তারা তাকে এই শোক যাত্রায় আসতে কঠোরভাবে বারণ করেছিলেন। কারণটা খুবই স্পষ্ট এবং যুক্তিসঙ্গত। ইসরায়েল এবং আমেরিকা ইতিমধ্যেই প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে যে তাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা। যে ধরনের নির্ভুল প্রযুক্তির মাধ্যমে আলী খামেনিকে তার
বাসভবনে হত্যা করা হয়েছিল সেই একই ধরনের আকাশপথের হামলা যে মোস্তফা খামেনির উপর হতে পারে এটি কোনো কাল্পনিক বিষয় নয়, এটি একটি বাস্তব এবং অত্যন্ত স্পর্শকাতর হুমকি। কোটি মানুষের ভিড়ের মধ্যে একজন নির্দিষ্ট মানুষকে লক্ষ্য করে স্যাটেলাইট গাইডেড ড্রোন বা স্নাইপারের মাধ্যমে হামলা চালানো মার্কিন এবং ইসরায়েলি আধুনিক প্রযুক্তির জন্য অসম্ভব কিছু নয়, বিশেষ করে যখন তাদের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত নজরদারি ব্যবস্থা এবং গোয়েন্দা নেটওয়ার্ক। ডোনাল্ড ট্রাম্পের রহস্যময় বক্তব্য, কিন্তু এই পুরো সমীকরণে একটি বড় ধরনের পরিবর্তন আসে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স বা সাবেক টুইটার প্ল্যাটফর্মে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন। সেখানে তিনি এমন একটি মন্তব্য করেন যা পুরো বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে ইরানের সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং নেতৃত্ব এই জানাজায় উপস্থিত রয়েছে। তিনি আরও যোগ করেন, আমরা চাইলে মাত্র একটি হামলার মাধ্যমে তাদের পুরো নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দিতে পারি, কিন্তু আমরা তা করব না, কারণ তাহলে আমাদের আলোচনা করার মতো আর কোনো মানুষ অবশিষ্ট থাকবে না। এই একটিমাত্র বিবৃতির ভেতরে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর কূটনৈতিক বার্তা লুকিয়ে রয়েছে। প্রথমটি হলো একটি সরাসরি সামরিক হুমকি। ট্রাম্প ইরানকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক এবং গোয়েন্দা সক্ষমতা এতটাই শক্তিশালী যে তারা চাইলে যে কোনো মুহূর্তে পুরো ইরানি প্রশাসনকে এক আঘাতে ধূলিসাৎ করে দিতে পারে। দ্বিতীয় বার্তাটি আরও বেশি রহস্যময়। ট্রাম্প যখন বলেন সবাই আছে, তখন কি তিনি চাইলেই জানতেন যে মোস্তফা খামেনি ছদ্মবেশে কোনো গোপন সুরক্ষা বা স্থান থেকে ওই জানাজায় ভিড়ের ভেতরে উপস্থিত ছিলেন, নাকি ট্রাম্প এখানে একটি মনস্তাত্ত্বিক খেলা খেলছিলেন যার উদ্দেশ্য ছিল ইরানের নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করা? এখান থেকে বিশ্বজুড়ে একটি প্রশ্ন আরও ঘনীভূত হতে থাকে, মোস্তফা খামেনি কি সত্যিই তার বাবার জানাজায় উপস্থিত ছিলেন? তিনি হয়তো ক্যামেরার সামনে বা আইআরজিসির মঞ্চে আসেননি, কিন্তু এমন কি হতে পারে না যে তিনি একজন সাধারণ শোকার্ত মানুষের ছদ্মবেশে, মুখে মাস্ক পরে বা কোনো বিশেষ বুলেটপ্রুফ গাড়ির ভেতরে বসে তার বাবার শেষ বিদায় দূর থেকে প্রত্যক্ষ করেছেন? একজন সন্তান যিনি তার বাবা এবং পরিবারের অর্ধেক সদস্যকে হারিয়েছেন, তার পক্ষে কি আবেগগতভাবে সম্পূর্ণ দূরে থাকা সম্ভব? ইরান যে এই জানাজাকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তা কিন্তু এদিক দিয়ে ইঙ্গিত করে। জানাজার পুরো রুট জুড়ে প্রতিটি রাস্তায় মোড়ে, প্রতিটি ভবনের ছাদে এবং সমস্ত উঁচু স্থানে স্নাইপার ও আইআরজিসির বিশেষ কমান্ডোদের মোতায়েন করা হয়েছিল। আকাশে সার্বক্ষণিক উড়ছিল নজরদারি ড্রোন। এই অবিশ্বাস্য মাত্রার নিরাপত্তা কি কেবল একটি জানাজার শৃঙ্খলার জন্য ছিল, নাকি এর মূল উদ্দেশ্য ছিল ভিড়ের মধ্যে মিশে থাকা তাদের সর্বোচ্চ নতুন নেতাকে এক অদৃশ্য সুরক্ষা বলয় দেওয়া? এই সামগ্রিক পরিস্থিতিকে যদি আমরা ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি, তবে তিনটি বড় বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার একটি চলমান দ্বিপাক্ষিক স্নায়ুযুদ্ধ এবং ক্ষমতার ভারসাম্য প্রদর্শনের খেলা। একদিকে ট্রাম্প প্রশাসন আলোচনার টেবিলে আসার আমন্ত্রণ জানাচ্ছে, অন্যদিকে সর্বোচ্চ সামরিক চাপ গ্রহণ করে ইরানকে সমঝোতায় বাধ্য করছে। দ্বিতীয়ত, ইরানের ভিতরের সাধারণ জনগণ এবং রাজনৈতিক ব্যবস্থার জন্য এই মুহূর্তে অত্যন্ত নাজুক। আলী খামেনির মৃত্যুর পর দেশের নেতৃত্বে যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণের জন্য মোস্তফা খামেনির সামনে আসাটা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু তিনি যদি দীর্ঘ সময় ধরে জনগণের চোখের আড়ালে থাকেন, তবে তার নেতৃত্বের বৈধতার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। একটি রাষ্ট্র কতদিন একজন অদৃশ্য নেতার অধীনে পরিচালিত হতে পারে, সেটি এখন একটি বড় ভূরাজনৈতিক ধাঁধা। দ্বিতীয়ত, জানা যায় অপর তিন ভাইয়ের উপস্থিতি এবং তাদের মাধ্যমে প্রতিশোধের শপথ নেওয়ার মাধ্যমে ইরান এটিই প্রমাণ করতে চেয়েছে যে খামেনি পরিবার এবং শিয়া প্রতিরোধ ফ্রন্ট ভেঙে পড়েনি, তারা তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। দর্শক, আপনার কি মনে হয়, মোস্তফা খামেনি কি ছদ্মবেশে জানাজায় উপস্থিত ছিলেন, নাকি তার এই গোপন অবস্থান ইরানের এক সুদূরপ্রসারী নতুন যুদ্ধ কৌশল? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন। আর এমন সব আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।